এটা আমাদের তড়িৎ রসায়নের যে অঙ্কটা, এই অঙ্কটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কিভাবে অঙ্কটা করা হবে। তো মূলত আমাদের অ্যানোড এবং ক্যাথোড বুঝতে হবে যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি সেটা পরে বলতেছি, আগে বুঝাই যে আমরা যে কাঁচের গ্লাস অথবা প্লাস্টিকের গ্লাস অথবা মেলামাইনের গ্লাস রাখি, আর রাখার পরে ওর ভিতরে আমরা অন্যান্য দ্রবণ যদি দিই, যেমন মনে করো প্লাস্টিকের বোতলে যদি তুমি গরম তেল অথবা গরম পানি ঢালো, প্লাস্টিকের বোতলে কি রাখা যাবে? আমরা প্রতিটা খাবার জিনিসই সংরক্ষণ করি নানান আলাদা আলাদা পাত্রে, না? ঠিক তাই বলা হচ্ছে যে এই যে দ্রবণে নিকেল সালফেট আছে, এই নিকেল সালফেটের দ্রবণটা এই যে তড়িৎ রাসায়নিক কোষ বা পাত্র, সেটা হলো দস্তা বা জিঙ্কের, এই জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা। এবার তুমি ভাবো যে আমরা যদি কোনো লোহাকে গরম করে, উত্তপ্ত লোহাকে যদি আমরা ওই প্লাস্টিকের বোতলে রেখে সংরক্ষণ করি, রাখা যাবে? ফুটো হয়ে যাবে না? তাহলে এটাই বলা হচ্ছে যে নিকেল সালফেটের দ্রবণটা এই জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, যার দুইটা মান দেওয়া আছে। ই নট, এটা জিঙ্ক 2 পজিটিভ থেকে জিঙ্ক, এটার অর্থ হলো এটা বিজারণ বিভব বোঝানো হয়। যদি মাথায় রাখবে যে ক্যাটায়ন থেকে মুক্ত ধাতু বা মুক্ত পরমাণু হয়, তাহলে বুঝবে সেটা হলো বিজারণ। আর যদি এটা জারণ করতে চাই, তাহলে তোমরা এমন করবে, জাস্ট পাল্টে দিবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 পজিটিভ, অর্থাৎ মুক্ত পরমাণু থেকে বা মুক্ত ধাতু থেকে আয়ন উৎপন্ন হবে, এটাকে বলবো আমরা জারণ বিভব। তো আমাদের অ্যানোড এবং ক্যাথোড হিসেবে দুইটা বিজারণ বিভবের মান দেওয়া আছে। এখান থেকে আমাদের এই নিকেল সালফেটের দ্রবণ জিঙ্ক বা দস্তার পাত্রে রাখা যাবে কিনা, ওকে। তো সেক্ষেত্রে এবার ভাবো যে নিকেল সালফেট যে পাত্রে রাখবে, একবারে মুখস্থ করে নাও এখনই, যে পাত্রে রাখবে সে পাত্রটাকে আমাদের ধরতে হবে অ্যানোড হিসেবে। এক নম্বর সত্য হলো যে পাত্রে রাখা হবে দ্রবণটা, সেই পাত্রটাই হবে অ্যানোড। তাহলে জিঙ্ককে ধরবো কি আমরা? অ্যানোড। একটু সাইড নোট করে রাখি, অ্যানোড, ওকে। আচ্ছা, আর দ্বিতীয় সত্য, এই রাসায়নিক বিক্রিয়ার ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, অর্থাৎ দুইটা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে বলা হয় ইএমএফ, যাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বল আমরা ইএমএফ বের করে যদি দেখি যে ই নট সেল গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, অর্থাৎ পজিটিভ মান, এর মানে আমরা বুঝবো কি, যদি পজিটিভ মান হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দ্যাট মিনস বিক্রিয়া পাত্রের সাথে দ্রবণটা ক্ষয়প্রাপ্ত হবে, বিক্রিয়া করবে, তাহলে কি হবে? পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে, আর ক্ষয়প্রাপ্ত হলে সেই দ্রবণকে আমরা এই পাত্রে রাখতে পারবো না। তাহলে কখন পারবো? যদি ই নট সেলের মান, এই ই নট সেলের মান 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ মান আসে, তাহলে আমাদের এই পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। প্রশ্নটা ছিল যে নিকেল সালফেটের দ্রবণকে জিঙ্ক বা দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে মান দেওয়া আছে কয়টা? দুইটা বিজারণ মান। এখন আমরা এই জিনিসটাকে বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রমাণ করে দিব। তাহলে বলছি কি, এই জায়গায় ভেবে নাও যে জিঙ্ককে কিন্তু আমাদের ধরতে হবে অ্যানোড। আমরা একটা সূত্র জানি ইএমএফ এর, ই নট সেল বা ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন আর প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, ওকে। এই সূত্রের মাধ্যমে আমরা তড়িৎচালক বল বা ইএমএফ বের করব। তো সেক্ষেত্রে এটার আগে অ্যানোডে কি বিক্রিয়া হবে? যেহেতু বলছি এটা হবে অ্যানোড, তাহলে অ্যানোড মানে এটাকে এটা করে নাও, ই জিঙ্ক থেকে জিঙ্ক 2 পজিটিভ, এটা কি আছে? বিজারণ বিভব মান। তাহলে এটা কি করে নিলাম আমি? উল্টে দিলাম, তাহলে মাইনাস মানটা হয়ে যাবে কি প্লাস 0.76 ভোল্ট, ওকে। আর আমরা যেহেতু নিকেলের হবে কি বিজারণ, তাহলে এটা বিজারণ মান আছে, বিজারণ, এটাকে আর পাল্টাবো না। কিন্তু কোষ বিক্রিয়াটা কি হবে? কোষ বিক্রিয়ার বেলা তোমরা চিন্তা করে নাও যে এই জায়গায় এমন দাও, অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে
চিন্তা করো জিঙ্ক ছিল, অ্যানোডে বলছি জিঙ্ক, হ্যাঁ, তাহলে জিঙ্ক সলিড থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হবে জিঙ্ক 2+ অ্যাকুয়াস দিবে জলীয় দ্রবণে ইলেকট্রন ত্যাগ করে। আর ক্যাথোডে ঘটবে কি, কপার 2+, কপার না তো নিকেল আছে নাকি, আচ্ছা তাহলে দাও নিকেল 2+ আয়ন অ্যাকুয়াস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হবে কপার এ নিকেল সলিডে ধাতুতে। এবার তোমরা দুইটাকে অ্যাডজাস্ট করে দিয়ে লেখো কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া অ্যানোডে জারণ ঘটবে, কার জারণ ঘটবে বলে দিচ্ছি, যেটা পাত্র ধরতে হবে, পাত্র ঘটবে কি অ্যানোড, তাহলে জিঙ্ক ধাতু দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। আর ক্যাথোডে হবে বিজারণ, বিজারণ মানে নিকেল 2+ কি হবে অ্যাকুয়াস থাকবে, সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। এখন কোষ বিক্রিয়া মানে ইলেকট্রন কি হয়, কাটা যায়, থাকে কি জিঙ্ক সলিড প্লাস নিকেল 2+ অ্যাকুয়াস, তীর চিহ্নের ওপরে কি থাকবে জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস নিকেল সলিড। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ডাবল টান নিকেল 2+ থেকে নিকেল। ওকে, এটা কোষ বিক্রিয়া। আরে ডাবল টান কিন্তু লবণ সেতু, হ্যাঁ গুড, তাহলে লবণ সেতুতে না যায়। এবার তোমরা বিক্রিয়া কমপ্লিট করো। ই অ্যানোড অক্সিডেশন, অর্থাৎ আমাদের ইতে অ্যানোডে জারণ ঘটে, জারণ ঘটবে কার, পাত্রটা কে ছিল জিঙ্ক, তাহলে জিঙ্কের মান কত পাইছি আমরা, বিজারণ মান দেওয়া ছিল, সেটাকে আমরা কি করব অক্সিডেশন করব, তাহলে ঘুরাই নিলে মাইনাস কি হবে পজিটিভ হয়ে যাবে, তাহলে 0.76 প্লাস এটা নাও ই ক্যাথোড রিডাকশন, অর্থাৎ রিডাকশন বিজারণ হবে কার নিকেলের কি মান দেওয়া আছে, আয়ন থেকে মুক্ত ধাতু, আয়ন থেকে, এটা বিজারণ মানই দেওয়া আছে, তাই আমাদের এটা কোনো পরিবর্তন লাগবে না, সরাসরি দাও কত মান -0.25, তাহলে কত হয় 0.76 মাইনাস পজিটিভ -0.25 0.51 পজিটিভ 0.51 ভোল্ট। কি মান আসছে আমাদের, এটা পজিটিভ। আমাদের শর্ত ছিল কি ই সেলের মান হতে হবে কি, যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ মান হয় তাহলে বিক্রিয়া, হ্যাঁ তাহলে বিক্রিয়া পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে আমাদের এটা সংরক্ষণ করা যাবে না, তাহলে বলবো কি জিঙ্ক বা দস্তার পাত্রে আমাদের নিকেল সালফেট সংরক্ষণ করা যাবে না। যদি আমাদের নেগেটিভ মান আসতো, অর্থাৎ এই মানটা যদি নেগেটিভ আসতো তাহলে করা যেত, যেহেতু আমাদের পজিটিভ আসছে তাই আমরা বলতে পারি এখানে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। তবু যদি তোমাদের এই কোষ বিক্রিয়া নিয়ে সমস্যা হয়, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এবং কার জারণ ঘটবে কার বিজারণ ঘটবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর নানস্ট ইকুয়েশন দ্বারা আমরা গ্যালভানিক কোষে, অর্থাৎ ওইখানে নানস্ট ইকুয়েশনের মাধ্যমে কিন্তু কোষের ইএমএফ বের করতে হয়, সেটা একটু আলাদা, কারণ ওইটা পাত্র থাকবে দুইটা পাত্রের ঘনমাত্রা থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের এই যে পাত্র আজকে আঁকাইছে সে পাত্রে ঘনমাত্রা একটাই থাকে, আর একটা থাকলে আমরা এই সেলটা দিয়ে আমরা অঙ্ক করি এই সূত্র দিয়ে, কিন্তু যদি নানস্ট ইকুয়েশন আসে তাহলে অবশ্যই দেখবা দুইটা পাত্র দেওয়া থাকবে। তো ওকে, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।